বিজেপি যেটা করেছে তার রাজনৈতিক কারণে যেটা প্রচার করেছে যে ইউসিসি মানে মুসলমানরা 4টে বিয়ে করতে পারবে না, ব্যাস তাই শুনে মানুষ লাফালাফি করে দিয়েছে, সত্যি তো ওরা 4টে বিয়ে করবে কেন ইত্যাদি। কিন্তু আসলে কি ইউসিসি তাই? আজকে আমি আলোচনায় ইউসিসির মাধ্যমে হিন্দুদের কি কি এফেক্ট হতে পারে সেটা আমি শান্ত শীতল কণ্ঠে বলবো। এ যাবৎ আমি যেভাবে জোরের সঙ্গে কথাগুলো বলেছি, দেখবেন অনেকে অ্যারেস্ট হচ্ছে হবে, কিন্তু আজকের তারিখ পর্যন্ত আমি অ্যারেস্ট হইনি। আজকে সরকার পাল্টেছে, এর মধ্যে নতুন নতুন ইস্যু চলে এসেছে। এই দশকে সবচেয়ে বড় জালিয়াতি কি জানেন? সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি এই সার্টিফিকেট। 1950 সালের পর থেকে যারাই ওপার বাংলা থেকে এসে এসসি সার্টিফিকেট করেছেন, আইনের চোখে তারা প্রায় বেশিরভাগ জনই ভুয়ো সার্টিফিকেট নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ছাড় দিয়েছিলেন এদের, সিপিএম এর আমলে অনেক ছাড় দেওয়া হয়েছিল, এই বিজেপি সরকারের আমলেও বেশ কিছু নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি এরা আছেন যারা জালি করে এসসি সার্টিফিকেট করেছে। তো এখন একটা অর্ডার এসছে, সেই অর্ডার অনুযায়ী প্রতিটি ডিএমকে পাঠানো হয়েছে যে 2011 সালের পর থেকে যারা এসসি সার্টিফিকেট তৈরি করেছে সেগুলোকে ভেরিফিকেশন হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে 2011 কেন, বাম আমল নয় কেন, বা কংগ্রেস আমল নয় কেন? এই নিয়ে একটা বিরাট সমস্যা হতে চলেছে এবং তাতে এফেক্ট হবে কোটি কোটি মানুষ। দেখবেন আমার কথাটা আবার মিলে যাবে। আজকের যে মুখ্যমন্ত্রী, অনেকের সারাদিন গালাগালি দিচ্ছে, ধমকি দিচ্ছে, কিন্তু অ্যারেস্ট মানে ফকির হচ্ছে না কেন আমি জানি না। আমি ঘুরছি ফিরছি, লিখছি, ভিডিও করছি, আমি পুরনো কিছু নথিপত্র ঘেটে বইপত্র পড়ার চেষ্টা করছিলাম। এই যে বইটা দেখছেন, একটা বিখ্যাত প্রকাশনা থেকে, করুণা প্রকাশন থেকে প্রকাশিত, এটার নাম হচ্ছে চোখের পানি। এই চোখের পানি বইটা যে সিনেমা হয়েছিল সেটা বিশ্বের অনেক বড় বড় ফেস্টিভ্যালে গিয়েছিল এবং পুরস্কৃত হয়েছিল। ভারতবর্ষের সবচেয়ে বড় ফেস্টিভ্যালের মধ্যে অন্যতম হলো মামি, যেটা বম্বেতে হয়, সেখানে পুরস্কৃত হয়েছিল। ভারতের অন্যতম বড়, সবচেয়ে বড় মধ্যে আরেকটা হচ্ছে কেরালা ফেস্টিভ্যাল, সেখানে গেছিল। জানুয়ারি ফেস্টিভ্যালে গেছিল, রাশিয়ান ফেস্টিভ্যালে গেছিল, অনেক দেশে গেছিল। এটা আমার ছবি, ফিল্ম এটার, এবং এটা একটা উপন্যাস। আপনারা অনেকেই জানেন না যে 14ই মার্চ নন্দীগ্রামে ঘটনার পর, নিরস্ত্র মিছিল ঘটনার পর টানা 8-9 মাস ধরে আপ টু 10ই নভেম্বর পর্যন্ত সেখানে গেরিলা ফাইট হয়েছিল, যুদ্ধ চলত। যে যুদ্ধ, যে কথা কেউ জানে না, কারণ তৃণমূলের আমলের সেই কথাগুলো জানানো হয়নি। আপনারা অনেকেই জানেন যে মুখ্যমন্ত্রী একবার একটা ঘোষণা করেছিলেন যে সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় সম্পর্কে, বিশেষ করে সিঙ্গুর নন্দীগ্রাম সম্পর্কে কোনো বই পড়তে গেলে মুখ্যমন্ত্রীর বই পড়তে হবে, বা সেটাই অথেন্টিক। ফলে আমাদের এই বইগুলো প্রচারিত হয়নি। এই বইটি নিয়ে কার্তিক মন্ডল বলে একজন গবেষণা করেছিলেন যে কৃষক আন্দোলনের সময় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সাহিত্য, সেটার অন্যতম মূল বই হচ্ছে এই চোখের পানি। যাই হোক, এই চোখের পানি আপনাদের দেখানোর কারণটা কি? কারণ হচ্ছে ইতিহাস তো অনেক কিছু বলে। আজকে যে
শুভেন্দু অধিকারীকে আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী, এবং যাকে আরএসএস বিজেপি কাছের ছেলে মনে করে, তার দ্বারা বাংলায় আরএসএস এর নীতি প্রয়োগ করবে, অসংখ্য মানুষ বেনাগরিক হবে, 1 কোটি কোটি এসসি এসটি মানুষ যারা ভুয়ো করে সার্টিফিকেট করেছে তারা শেষ হয়ে যাবে, ভয়ঙ্কর কিছু ইসলাম সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে, সেটা তার হাত দিয়ে যে করাবে, এই আইনগুলো এই রাজ্যের কোনো মন্ত্রী জানেন না। কিন্তু কে এই শুভেন্দু অধিকারী? এই শুভেন্দু অধিকারী এই বইটার নায়ক। এই বইটার প্রতিটি পাতায় পাতায় তার সেই সময়কার লড়াই, এই যে 12টা 4-5 মাস 6 মাস যে গেরিলা যুদ্ধ হয়েছিল, প্রতিদিন গুলি গুলি গুলি, খুন, আগুন লাগানো, সেই সময় গণ আন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী একটি চরিত্র, মূল চরিত্র এই বইটা। এটা আমি সেদিনের শুভেন্দু বা অন্য শুভেন্দু বলে আবার নতুন করে আমি বইটা প্রকাশ করার চেষ্টা করছি। আর এই যে এই বইটার ভিতরে এমন অনেক আনটোল্ড স্টোরি আছে যা চমকে দেওয়ার মতো। সেখানে শুভেন্দুর উত্থান, শুভেন্দু কিভাবে কাজ করছে, জঙ্গলমহলে কি করে যাচ্ছে, আমার সঙ্গে তার আমরা কিভাবে কাজ করছি, শুভেন্দুর পাশে কিভাবে আমরা দাঁড়াচ্ছি, কিভাবে সহযোগিতা করছি, ইত্যাদি ইত্যাদি। এটা একটা আলাদা শুভেন্দু। আজকে বা আজ থেকে 6 মাস পর বা 1 বছর পর যে শুভেন্দুকে আপনারা দেখতে পাবেন প্রশাসক, সেই শুভেন্দুর গণ আন্দোলন এবং মানুষের জন্য লড়াই করার যে জায়গাগুলো, সেইটা, এবং তার উপর তাকে খুন করার যে চক্রান্ত, এই বইটার মধ্যে শুভেন্দুকে খুন করার চক্রান্তর ডকুমেন্টও দেওয়া আছে, পুলিশ রিপোর্ট। অনেকে হাসাহাসি করে, বলে আমি মিথ্যা কথা বলেছি। সত্যি বলতে শুভেন্দু মানুষের জন্য কাজ করুক, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। কারণ রাজনীতি, সমাজনীতির বাইরে আর একটা সম্পর্ক আছে, সেটা মানুষের আত্মিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। সেই জায়গায় অনেক সুখ দুঃখের কাহিনী, ঘটনা জড়িয়ে আছে শুভেন্দুর সঙ্গে আমার। ফলত রাজনীতির জায়গায় আমরা যারা লেখক, শিল্পী, সাহিত্যিক, আমরা কখনো না তৃণমূল, না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি, কিন্তু আরএসএস এর যে নীতি, বিজেপির যে নীতি, সেই নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আজীবন চলবে। সেই নীতির বিরুদ্ধে লড়াই। যাই হোক, সেই নীতির একটা অংশ আপনাদের বলি, ছোট করে বলবো, হয়তো ছোট করেই বলি। ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বা এক দেশ এক আইন। আমাদের ভারতবর্ষে 2 ধরনের আইন আছে, একটা ফৌজদারি আইন, একটা দেওয়ানি আইন। ফৌজদারি আইন সারা দেশের সমান। যদি কাশ্মীরে কেউ খুন হয় তার যা শাস্তি হবে, কলকাতায় খুন হলে একই শাস্তি হবে। কিন্তু দেওয়ানি আইনগুলো আলাদা 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 আলাদা। যেহেতু ভারত কোনো একটা দেশ নয়, ভারত একটা ইউনিয়ন, বহু রাষ্ট্র, বহু প্রদেশ মিলে ভারত তৈরি হয়েছে। ফলে সেইখানকার জনজাতি, সেইখানকার আদিবাসী, সেইখানকার মানুষ, জনগণের সেখানকার যে দেওয়ানি আইনগুলো, দেওয়ানি আইনের মধ্যে কি পড়ছে? ধর্মীয় আইন, পারিবারিক আইন, বিয়ে থা, ইত্যাদি ইত্যাদি। সেইগুলো সব আলাদা 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 আলাদা। যেমন চন্দননগর ভারতে ছিল না, যেমন কোচবিহার ভারতে ছিল না, জুনাগড় ভারতে ছিল না, হায়দ্রাবাদ ভারতে ছিল না, গোয়া ভারতে ছিল না, ত্রিপুরা ভারতে ছিল না, মণিপুর ভারতে ছিল না, কাশ্মীর ভারতে ছিল না। তো সেই দেশের মানুষগুলো, এবং সেই দেশ যখন ভারতে যুক্ত হয়, 1 সেকেন্ড, সাউন্ডটা একটু কমাও, সাউন্ডটা একটু কমাও। সেই দেশগুলো যখন ভারতের মধ্যে যুক্ত হয়, তখন সেই ভারত সরকারের সঙ্গে অ্যাজ কন্ডিশন সেখানকার রীতিনীতি
ধর্ম, পারিবারিক আইন সেগুলো একই থাকবে। এই কারণেই ভারত এত সুন্দর। দেখুন, আমাদের উত্তর পূর্বাঞ্চলে 222 রকম আদিবাসী জনজাতি আছে। তো 222 রকম আদিবাসী জনজাতির বহু রকম দেওয়ানি আইন আছে। আবার দেখুন, হিন্দুদের একটা জাতি আছে পাণ্ডব, রাজস্থান হরিয়ানা, সেখানে সব ভাই মিলে, দাদা ভাই মিলে একটা মেয়েকে বিয়ে করে। আবার হিন্দুদের নায়ের বলে একটা গোষ্ঠী আছে সাউথে, মামা হচ্ছে সেরা পাত্র। সেইখানকার ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক অবস্থাকে ভিত্তি করে এই আইনগুলো তৈরি হয়। এই দেওয়ানি আইনগুলো তৈরি হওয়ার পরে সঙ্গে সঙ্গে সেটা ইমপ্লিমেন্ট হয় না। কারণ দেখুন, 1829 সালে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়েছিল, কিন্তু আজও সতীদাহ প্রথা কোথাও কোথাও আছে। 1987 সালে সতীদাহ হয়েছিল রাজস্থানের রূপ কানোয়ার এবং বিজয় রাজে সিন্ধিয়া, তিনি বিজেপির এমপি, তিনি বলেছিলেন আমরা সতীদাহ চাই। এখন এবার সংবিধানে আসুন। বিজেপি কিন্তু সংবিধান বহির্ভূতভাবে করছে না, সংবিধানকে কাজে লাগাচ্ছে। সংবিধানের কিছু আইন, কিছু অনুচ্ছেদ, কিছু নির্দেশমূলক নীতিমালা আছে। এই নির্দেশমূলক নীতিমালা মানে পরে এগুলো ইমপ্লিমেন্ট হবে, করা যাবে। যেমন নির্দেশমূলক নীতিমালায় আছে যে ভারত নেশামুক্ত দেশ হবে, ভারতের ধনী দরিদ্র অর্থনৈতিক সাম্য থাকবে। সেরকম 45 নম্বর সম্ভবত সেটাই নির্দেশমূলক নীতি বলছে, ভারত যখন খুব ভালোভাবে চলবে স্বাধীনতার পর, তখন ভারতের সমস্ত ধর্মবর্ণের মানুষদের, ধর্মের মানুষদের একত্রিত করে, ধর্মগুরুদেরকে একত্রিত করে সেই ধর্মের যে খারাপগুলো আছে সেগুলো বাদ দিয়ে একটা আইন তৈরি হবে, যেটা ইউনিফর্ম সিভিল কোড, যেটা আরএসএস গুরুজি, দ্বিতীয় সরসংঘ চালক গোলওয়ারকার 1971 সালে বলেছিলেন যে সংবিধানে লেখা থাকলেও ইউসিসি কোনোদিন ভারতবর্ষে হতে পারে না, পারে না, পারে না। কারণ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান, এটাই আমার ভারতবর্ষ। কিন্তু বিজেপি কৌশল করে 2 বছর আগে 72তম আইন পরিষদের মাধ্যমে ইউসিসি করার জন্য বিভিন্ন মোবাইলে পাঠিয়ে দেয় কারা ইউসিসির পক্ষে, কারা বিপক্ষে। তো পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ কোন উত্তর দেয়নি, হিন্দুরা উত্তর দেয়নি, জানেই না, জানার চেষ্টাই করে না। নৌসাদ সিদ্দিকীও ইউসিসির পক্ষে। আলটিমেটলি ইউসিসির বেশিরভাগ লোক ইউসিসিতে সমর্থন করে দিল, আমরা ইউসিসির বিরুদ্ধে ছিলাম। আমরা কয়েকজন, দামাল বাংলা আরো কয়েকটি মানুষ, কিছু কয়েক হাজার। এখন সেই ইউসিসি লাগু হচ্ছে। গতকাল আপনাদের আমরা বলেছি ইউসিসি এক অভিন্ন দেওয়ানি বিধি, মানে যে দেওয়ানি আইন গোটা ভারতবর্ষে একটাই হবে। শুনে তো ভালোই লাগছে, দেশটা যখন একটা, তখন আইন কেন একটা থাকবে না, শুনতে খুব ভালো লাগছে। তো তাতে আগের দিন আমি আপনাদেরকে শরীয়তি আইন উঠে যাওয়ার কথাটা বলেছি। নামাজ, আজান, জাকাত, রোজা, এই যে কুরবানি, বিভিন্ন রকম, এই যে বিয়ের পদ্ধতি, মায়ের পেটের ভাই বোন বাদে বাকি জনার মাস্তত, খুঁড়তো, পিস্তত বিয়ে থাকে, এগুলো উঠে যাবে মুসলমানদের। তাহলে হিন্দুদের কি হবে? এটাই আমার আজকের সাবজেক্ট। দেখুন, 1944 সালে বাবা সাহেব আম্বেদকর যোগেন্দ্রনাথ মন্ডলের তৈরি করা, সঙ্গে আরো কেউ ছিলেন, এম.এন. রায়ও ছিলেন, আরো হিন্দু কোডের খসড়া তৈরি করে এবং হিন্দু কোড উত্থাপন করে বাবা সাহেব আম্বেদকর 1950 সালে। হিন্দু কোড উত্থাপন করার সঙ্গে সঙ্গে কংগ্রেসের ভিতরে যে হিন্দুরা, ব্রাহ্মণ্যবাদীরা ছিলেন, যেমন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, জেপি নায়ার, মদন মোহন মালব্য এবং হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি, যে বিজেপির প্রতিষ্ঠাতা, এরা রেড়ে করে লেগে গিয়েছিল বাবা সাহেবের বিরুদ্ধে, যে হিন্দু ধর্মটাকে ওরা শেষ করে দিল। কারণ বাবা সাহেবের হিন্দু কোডের মধ্যে যেটা ছিল, যেটার জন্য বাবা সাহেব পদত্যাগ করতে বাধ্য হলো, তারপরে এই হিন্দু কোডকে কাজে লাগিয়ে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হলেন এবং 1956 সালে হিন্দু কোড আইনে রূপান্তরিত হলো 3টে পার্টে। সে কারণেই আজকে রূপা গাঙ্গুলি, সে কারণেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, সে কারণেই আজকে লকেট চট্টোপাধ্যায়দের আমরা দেখতে পাচ্ছি।
রূপা আমাদের পাপিয়া অধিকারী, এরা জানেই না যে এদের পিছনে কে আছে। কারণ হিন্দু কোডের মধ্যেই লেখা হলো হিন্দু মেয়েরা ডিভোর্স করতে পারবে। আগে কুলীন ব্রাহ্মণরা 100-150 বিয়ে করতে পারতো, কিন্তু হিন্দু মেয়েরা ডিভোর্স করতে পারতো না, সেই আইন এলো। উঁচু জাত নিচু জাত বিয়ে হতো না, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, সেই আইন এলো। হিন্দু মেয়েরা চাকরি করতে পারবে, সেই আইন এলো। হিন্দু মেয়েরা বাবার সম্পত্তি ভাগ পাবে, সেই আইন এলো। হিন্দু মেয়েরা দত্তক নিতে পারবে, সেই আইন এলো। হিন্দু মেয়েরা বাচ্চা হওয়ার সময় ছুটি পাবে সবেতন, সেই আইন এলো। দেখুন, এই আইনগুলো কিন্তু শরীয়তি আইনের 1400 বছর আগে থেকে ছিল বেশিটা। তবে পার্থক্য একটা হলো যে শরীয়তি আইনে যেমন মুসলমানরা 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, 4টে বউকে একই রকম দেখতে পারবে। এটা যেহেতু আরব দুনিয়ায় যুদ্ধ লেগে থাকতো এবং যুদ্ধে পুরুষরা মারা যেত। যদিও এখন হিন্দুদের থেকে মুসলমানরা অনেক বেশি চালাক। এখন স্ট্যাটিস্টিক্স বলছে ভারতবর্ষের বাচ্চার সংখ্যা হিন্দু এবং আদিবাসী জনজাতিদের মধ্যে বেশি, মুসলমানদের তুলনামূলকভাবে কম। এটা কেন্দ্রীয় সরকারের স্ট্যাটিস্টিক্স বলছে, সে তর্ক বিতর্কে আমি যাচ্ছি না। আমার সাবজেক্ট হচ্ছে হিন্দু কোড। আপনাদের মনে আছে কয়েকদিন আগে, 3-4 দিন আগে বিহারের মুখ্যমন্ত্রী, বিহারের শিক্ষামন্ত্রী কি বললেন যে মেয়েরা আবার লেখাপড়া করে কি করবে, বেশি লেখাপড়া করার দরকার নেই। দেখুন হিন্দু কোড ইমপ্লিমেন্ট হচ্ছে। আবার দেখুন লাভ জিহাদের ভয়াবহতা জানেন, সেটা দিয়ে কি হচ্ছে। আবার দেখুন এই যে বলছে যে যেখানে যেখানে ইউসিসি চালু হয়ে গেছে, আসামের কিছু অংশে এবং উত্তরাখণ্ডে চালু হয়েছে, গুজরাটে, আর এরা যে বলে থাকে যে গোয়াতে চালু হয়েছে, গোয়াতে কিন্তু নেই, এটা ভুল কথা। আমি দেখেছি ওখানে ভুল কথা। তো দেখুন বলছে লিভ টুগেদার থাকতে পারবে না, ভালো কথা, অনেকে খুশি। তো লিভ টুগেদার কে কিভাবে থাকে কি করে বুঝবে? তার মানে হচ্ছে প্রেম করতে পারবে না। অর্থাৎ এই যে কলেজে, এই যে রাস্তাঘাটে, এই যে আমাদের যে প্রেমের যে সম্পর্কগুলো, প্রেম রেজিস্ট্রি করে যে বিয়ে, যে প্রেম, হুট করে দেখবেন বিজেপির লোকরা চলে যাবে ধর্মতলায়, মানে আমাদের কি বলছে ভিক্টোরিয়ার কাছে বা কোথাও, যুগল ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে দেখলে মারধর করবে, তুলে নিয়ে যাবে। আস্তে আস্তে ধীরে 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 মেয়েদের চাকরি কমে যাবে, ধীরে ধীরে মেয়েদের ডিভোর্স করার বিষয়টা কমে যাবে। এগুলো যদি আপনারা আরএসএস এর বই পড়েন, আপনারা যদি গোল ওয়ালকারের উই অর আওয়ার নেশন হু ডিভাইন বা বাঞ্চ অফ থট, এই দুটো বই পড়েন, তাহলে দেখবেন এখন যা যা ঘটছে সমস্তটা তারা লিখে দিয়েছে। যাই হোক, আমি হিন্দু কোডের কথা বলছি। তাহলে ইউসিসিতে সবচেয়ে বিপদে কারা পড়তে পারে? মুসলমানরা বিপদে পড়বে, এ নিয়ে তো আমরা বগল বাজাবো। কিন্তু এই হিন্দুত্ববাদী আরএসএস এর যে মূল শত্রু, সেটা যে হিন্দু কোড, বাবা সাহেব আম্বেদকরের হিন্দু কোড, এবং সেটাই যে মূল, সেটা কিন্তু ধীরে 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 বাতিল হবে। চোখ বুঝুন, আমাকে চটি চাটা ফটি চাটা যা বলবেন বলুন, কিন্তু চোখটা বুঝে আজ থেকে 30 বছর পরের কথা ভাবুন, যখন অসংখ্য কৃতদাস বা বন্ডেড লেবার, আজকের পৃথিবীতে বন্ডেড লেবার কি করে সম্ভব আমরা জানি না, কিন্তু যার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট থাকবে না, সেই মানুষটা তো ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে থাকবে। এবার চোখটা বুঝুন, দেখুন এই লোকগুলোর আজ থেকে 30 বছর পর কি হতে পারে। সুতরাং ইউনিফর্ম সিভিল কোড, আমাদের দেশের হিন্দুদের, মুসলমানদের যেমন দেওয়ানি আইন, আবার আদিবাসীদেরও যেমন আইন আলাদা আলাদা আছে, দেওয়ানি আইন। আমাদের দেশের হিন্দুদের ছিল 3টে আইন আগে, একটা হলো যাজ্ঞবল্ক্য স্মৃতি, মনুস্মৃতি, আর একটা নারদ স্মৃতি। তো মনুস্মৃতি হলো আরএসএস এর মূল। আরএসএস গুরুজি, আমি শেষ করার আগে বলি, আরএসএস গুরুজি গোলওয়ালকার তার উই অর আওয়ার নেশন হু ডিভাইনে বলছেন, ঋষি মনু হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ আইনজ্ঞ। তো আরএসএস গুরুজি যেটা বলতে চাইছিলাম, তিনি বলেছেন ঋষি মনু শ্রেষ্ঠ, এবং যতদিন না মনুস্মৃতিকে
মনুস্মৃতিকে সংবিধানে আনা হবে ততদিন আমাদের লড়াই চলবে। এখন মনুস্মৃতিকে সংবিধানে আনার লড়াই চলছে, সংবিধান বাতিল হয়ে যাবে। তবে ভয় পাবেন না, আমি আশা করি বাংলার যে বিজেপি সরকার, তার যে নেতা মন্ত্রীরা এরা কিন্তু সকলেই বাঙালি। সুতরাং গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসামের মতো বাংলার ভয়টা কিন্তু একটু অন্যরকম। জানি না এটা কোন দিকে যাবে, কতটা সামলাতে পারবে এখানকার সরকার, কতটা মানতে পারবে আরএসএস বিজেপির নীতিমালা। আমার নাম মানিক ফকির, আমাদের দলের নাম হচ্ছে, সংগঠনের নাম হচ্ছে দামাল বাংলা। আমার ফোন নাম্বার 9836327536।